আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন সেকশন বাই সেকশন, যারা বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য। এর পূর্বে আমরা 3টা ভিডিও আপলোড করেছি। প্রথম ভিডিওতে আমরা তামাদি আইনের ইতিহাস নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় ভিডিওতে আমরা তামাদি আইনের সেকশন 3 থেকে 5 পর্যন্ত আলোচনা করেছি। তৃতীয় ভিডিওতে আমরা সেকশন 6, 7, 8 নিয়ে আলোচনা করেছি। তো সেই অনুযায়ী আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের সেকশন 9, 10 এবং 11। তো আমরা ট্রাই করি সবসময় যারা ঘরে বসে প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন কারণবশত আপনাদের বিভিন্ন কোচিং সেন্টারে যাওয়া সম্ভব হচ্ছে না, তাদের জন্য। তো সর্বপ্রথম আমাদের 9 নম্বর সেকশন আজকের আলোচনায় যেটা বলতেছে যে কন্টিনিউয়াস রানিং অফ টাইম, সময়ের অবিরাম চলন। যখনই একটা যে কোনো মামলা মোকদ্দমা আপিল যেটাই হোক, এটার জন্য একটা সময় গণনা শুরু হয়ে যাবে। ওই গণনা শুরু হওয়ার পরে এটা আর কি হবে না, কারোর জন্য থামবে না। তাহলে কন্টিনিউয়াস রানিং অফ টাইম, এই যে যখন একবার কারোর জন্য শুরু হয়ে যাবে, বিজ্ঞান হয়ে যাবে, তো সেরকম ক্ষেত্রে বলতেছে যে সাবসিকুয়েন্ট ডিসেবিলিটি, কোনো প্রকার অক্ষমতা অর ইনেবিলিটি, কোনো প্রকার, যদি আমরা এখানে বলি যে ডিসেবিলিটি এবং ইনেবিলিটি দুটো জিনিস একটু বুঝতে হবে আমাদের। ডিসেবিলিটি আমরা যেমন একটা লিগ্যাল ডিসেবিলিটি পড়ে আসলি যে আইনগতভাবে আপনি অক্ষম। আরেকটা হচ্ছে ইনএবিলিটি, যেখানে আপনি অক্ষম হয়ে গেছেন, যে শারীরিক অক্ষমতা হইতে পারে, চাই আপনার আইনগত অক্ষমতা হোক অথবা শারীরিক অক্ষমতা হোক, এই দুটা ক্ষেত্রে কি করা যাবে না, আর আপনার জন্য এই তামাদির গণনাটা থামবে না। যখন ধরেন যে 3 মাস সময় আজকে থেকে গণনা শুরু হয়ে গেছে, এখন আপনি কালকে অ্যাক্সিডেন্ট করেন, পাগল হয়ে যান, যাই কিছু হন, তামাদি গণনা কন্টিনিউ করবে। তবে একটা শর্ত দেওয়া আছে যে প্রোভাইডেড দ্যাট, মানে এই শর্ত সাপেক্ষে। এই শর্ত এখানে জাস্ট লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা শব্দ আছে, অর্থাৎ জাস্ট একটা অবস্থা কল্পনা করেন। যদি কোনো দেনাদার এবং পাওনাদার, একজন টাকা দিচ্ছে, আরেকজন সেই টাকাটা গ্রহণ করছে। এখন যিনি টাকা দিয়েছেন, যিনি টাকাটা কাউকে দিয়েছেন, যিনি ওই টাকাটা পাবেন, এখন ভবিষ্যতে যদি দেখা যায় যে যিনি টাকা দিয়েছেন উনি মারা গেছেন, আর যার কাছে টাকা পাবেন উনাকেই কি করেছে, আদালতের মাধ্যমে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া হয়েছে ওই মৃত ব্যক্তির সম্পত্তি যাবতীয় হিসাবপাতি দেখার জন্য। তো শুধু সেই রকম ক্ষেত্রে বলতেছে যে যতদিন ওই ব্যক্তি, যতদিন যে যিনি দেনাদার পাওনাদারের সম্পত্তির দেখাশোনার দায়িত্বে থাকবেন, ততদিন পর্যন্ত তার তামাদি গণনাটা স্থগিত থাকবে, চাই একবার শুরু হয়ে যাক। অর্থাৎ ধরেন যে তামাদি গণনা শুরু হয়ে গেছিল, 2 মাস পার হওয়ার পরে উনি মারা গেছে, লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ হয়েছে, এখন তামাদিটা স্থগিত থাকবে শুধু ওই ব্যক্তির জন্য, দেনাদার আর পাওনাদারের জন্য। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম যে একটা সময় গণনার ক্ষেত্রে আইনগত অক্ষমতা থাকুক অথবা শারীরিক অক্ষমতা থাকুক, যদি একবার গণনা শুরু হয়ে যায় তখন আর কারোর জন্য থামবে না। এটাই হচ্ছে সময়ের অবিরাম চলন। এখন চলে আসি 10 নম্বর। 10 নম্বরে বলতেছে যে আমাদের সুড এগেনস্ট এক্সপ্রেস ট্রাস্টি অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভ। মূল কথাটা হচ্ছে যে প্রকাশ্য যেই জিম্মা আছে, কেমন হইতে পারে, যেমন আমরা মুসলিম ধর্মে ওয়াকফ করি, হিন্দু ধর্মে দেবোত্তর হয়, চ্যারিটেবল উদ্দেশ্যে আমরা সম্পত্তি দান করে দেই। তো এই সম্পত্তিগুলা দেখাশোনা দায়িত্বের জন্য মুসলিম আইনে মোতাল্লি থাকে, হিন্দুদের জন্য হিন্দুদের ব্যবস্থা থাকে, চ্যারিটেবলের ক্ষেত্রে সেখানেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকে। তো এই জন্য 10 নম্বর দিয়ে বলতেছে যে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং হিয়ার ইন বিফোর কন্টেন্ট, এর পূর্বে যাই কিছু আমরা শুনেছি বলেছি সেগুলো বাদ দেন। নো সুট, কোনো মামলা, এ পার্সন হু প্রপার্টি হ্যাজ বিন ভেস্টেড ইন্টারেস্টেড ফর এনি স্পেসিফিক পারপাস, কোনো যখন কোনো ব্যক্তিকে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো সম্পত্তি দেওয়া হয়েছে দেখাশোনার দায়িত্বে, অথবা তার যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আছে তার বিরুদ্ধে, অথবা অ্যাসাইনি যিনি যে মূল্য ছাড়া সেটা দায়িত্ব নিয়েছেন এমন, ফর দ্য পারপাস ফ্লোয়িং হিজ অর দেয়ার হ্যান্ড সাস প্রপার্টি, অর্থাৎ ওই সম্পত্তিটা অন দ্য প্রসিড অফ দেয়ার ফর, অথবা ওই সম্পত্তি থেকে যেই হিসাবপাতিগুলো আসবে, যেই ইনকামগুলো আসবে, এইগুলার
হিসাবপাতির জন্য মামলা, সেল সময়ের দৈর্ঘ্যে এগুলা কি হবে না, বাড়িত হবে না। মূল কথাটা হচ্ছে ওই ট্রাস্টের সম্পত্তি, ওই ওয়াকফের সম্পত্তি, দেবোত্তরের সম্পত্তি, চ্যারিটেবল প্রপার্টির সম্পত্তি এবং সম্পত্তির হিসাব রিলেটেড মামলা, ওই ট্রাস্টি অথবা তাই উনি যদি মারা যান তার রিপ্রেজেন্টেটিভ অথবা উনি যদি অন্য কোনো ব্যক্তিকে নিযুক্ত করেন, এদের বিরুদ্ধে আমরা যে কোনো সময় মামলা দায়ের করতে পারবো, সময়ের দৈর্ঘ্যে এটা বাড়িত হবে না। তাহলে যে কোনো ট্রাস্টের বিরুদ্ধে অন্য ব্যক্তি মামলা করতে পারবে, সেটাতে তামাদি প্রযোজ্য। শুধু ওই ট্রাস্টের সম্পত্তি, হিসাব, এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি ছিলেন তার কাছে যখন আমরা কোনো প্রকার হিসাব চাবো, মামলা যদি করতে হয়, উনি যদি কোনো ফ্রড করেন, কোনো প্রকার কিছু করেন, ওগুলো সময়ের দৈর্ঘ্যে বাড়িত হবে না। এখানে এই যে আমাদের ফর দ্য পারপাস অফ দিস সেকশন এনি প্রপার্টি, কোন প্রপার্টিগুলো আমরা ধরবো, তো এখানে বলতেছে যে হিন্দুদের সম্পত্তি, মুসলিমদের সম্পত্তি, বৌদ্ধদের সম্পত্তি অথবা চ্যারিটেবল ইন্ডিউমেন্ট, এইগুলার অন্তর্ভুক্ত হবে। তো এখান থেকে জাস্ট আমরা মনে রাখবো যে খ্রিস্টান সম্পত্তি ছাড়া সকল সম্পত্তি অন্তর্ভুক্ত হচ্ছে, এভাবে আমরা সহজে মনে রাখতে পারি। তাহলে মূল কথাটা আমাদের কি আসলো, কোনো প্রকার চ্যারিটেবল হোক, ধর্মীয় উদ্দেশ্য হোক, ওই সম্পত্তি, প্রপার্টির হিসাবপাতিগুলা যে কোনো মামলা সময় দৈর্ঘ্যে বাড়িত হবে না। এখন চলে আসি আমরা 11 নম্বর। এখানে বলে যে স্যুট অন ফরেন কন্ট্রাক্ট, অর্থাৎ বিদেশি চুক্তির উপর তামাদি আইনের প্রভাব। তো এটা মূলত আমাদের দুইটা সাবসেকশনে বিভক্ত। সর্বপ্রথম কথা হচ্ছে যে যদি কোনো বিদেশি চুক্তি নিয়ে, বিদেশে যে চুক্তিটা আমরা করেছি যেটা বাংলাদেশে প্রযোজ্য হবে, এইটা বাংলাদেশে মামলা দায়ের হইলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। সর্বপ্রথম কথা হইল এটা সুট ইনস্টিটিউট ইন বাংলাদেশ অন অ্যাকাউন্ট into foreign country are subject to the rule limitation on contained in this act। মূল কথাটা হচ্ছে বিদেশি চুক্তি নিয়ে যদি আমরা বাংলাদেশে মামলা দায়ের করি, বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। তো এটাতে কারো কোনো আপত্তি নেই, কিন্তু বুঝে আসে না দ্বিতীয়টা। প্রথম অংশে বলতেছে যে নো ফরেন রুল, কোনো বিদেশি তামাদি আইনের, নো ফরেন রুল অফ লিমিটেশন, কোনো বিদেশি তামাদি আইনের ডিফেন্স আমরা কি করতে পারবো না, নিতে পারবো না, যে এটা বাংলাদেশে আমরা মামলাটা দায়ের করেছি, কোনো বিদেশি তামাদি আইনের প্রশ্ন করতে পারবো না। তবে আনলেস দ্য রুল হ্যাজ এক্সটিংগুইশ দ্য কন্ট্রাক্ট, তবে আমরা শুধু বাংলাদেশের আদালতে একটা ডিফেন্স নিতে পারবো যদি বিদেশি আইন অনুযায়ী ওই চুক্তিটা এক্সটিংগুইশ হয়ে যায়, বাতিল হয়ে যায়, এবং পার্টি হোয়ার ডোমিসাইল, উভয় পক্ষই ইন সাচ কান্ট্রি ডিউরিং দ্য পিরিয়ড প্রেসক্রাইব বাই সাচ রুল। ধরেন যে পাওনা টাকা আদায়ের সময়কাল যদি আমেরিকায় 6 মাস হয়, এ আর বি দুইজনই আমেরিকায় অবস্থান করে। এখন এই 6 মাসের মধ্যে এ আর বি মামলা দায়ের না করে, তো আমেরিকার আইন অনুযায়ী কি হয়েছে, এটা খারিজ হয়ে গেছে। এখন বাংলাদেশে টাকা আদায়ের তামাদি 3 বছর। তো এখন এ বাংলাদেশে আসে যখন মামলা দায়ের করবে, স্বাভাবিকভাবে বিকে বলা হয়েছে যে কি করা যাবে না, বিদেশি কোনো তামাদি প্রশ্ন বা কোনো কোশ্চিন, কোনো ডিফেন্স নেওয়া যাবে না। কিন্তু শুধুমাত্র বি তখন বলতে পারবে যে আমরা দুইজনে ওই দেশে ছিলাম, ওই দেশের আইন অনুযায়ী আমাদের এই যে চুক্তিটা ছিল এটা এক্সটিংগুইশ হয়ে গেছে, তখন ডিফেন্সটা চলবে। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা প্রতিটা সেকশন একটু বোঝার চেষ্টা করেন, আমাদের জন্য ইজি হয়, আমরা ইজিলি পরীক্ষাগুলোতে পাশ করতে পারবো। তো টোটাল আমাদের 4টা ক্লাস ছিল, বাকি 3টা পার্টও আপনি দেখে নেবেন। তো এভাবে ছোট ছোট করে আমরা এই জন্যই যাতে করতেছি, যাতে আপনি একবার ভিডিওটা দেখে অন্তত কিছুটা শিখতে পারেন, বুঝতে পারেন, যেটা আপনার ভবিষ্যৎ জীবনে কাজে আসবে।